বরফের চাদরে ঘেরা সুন্দর একটা সাজানো শহর। সবকিছু স্বাভাবিকভাবেই চলছে, কিন্তু হঠাৎ করে দেখা যায় বরফের নিচ থেকে বেরিয়ে আসে হাজার হাজার বছর আগের এক শক্তিশালী ড্রাগন। এই ড্রাগনটা এতটাই ক্ষুধার্ত যে সামনে যা পাচ্ছিল, যাকে পাচ্ছিল তাই খেয়ে ফেলছিল। কোনো বন্দুকের গুলিও যেন ড্রাগনটাকে আটকাতে পারছে না। এখন গোটা শহরের মানুষ এই ড্রাগনটার হাত থেকে কিভাবে বাঁচবে? গল্পটি শুরু হয় আলাস্কার বরফ ঘেরা একটা জায়গা থেকে। পৃথিবী জুড়ে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে। আর একদিন দেখা যায় ওই বরফের নিচ থেকেই একটা অনেক পুরনো জন্তু বেরিয়ে আসে। এটার নাম হলো ভিয়ার্ন, যাকে বলা হয় বরফের ড্রাগন। ওই সময় আমরা একটা বয়স্ক লোককে ওই বরফ ঘেরা নদীর তীরে একটা মাছ পরিষ্কার করতে দেখি। মাছ কাটার সময় তার হাতের আঙুলটা অনেক বাজেভাবে কেটে যায়। এরপর যখন সে রক্ত ধোয়ার জন্য পানিতে হাত ধুতে যায়, ওই সময় রক্তের এক ফোঁটা পানিতে পড়া মাত্রই তো সেই ড্রাগনটা জেগে ওঠে। এই ড্রাগনটা এখানে 10,000 বছর ধরে বন্দি আছে। ড্রাগনকে দেখে তো ভয় পেয়ে লোকটা ওখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ড্রাগনটা তাকে কিছুক্ষণের মধ্যে আস্ত গিলে খেয়ে ফেলে। এরপর আমরা ছোট্ট একটা শহরকে দেখতে পাই, যার নাম হলো বিভার মিলস। এখানে সবকিছুই আর 5টা স্বাভাবিক শহরের মতোই চলছে। সেখানে আমরা জ্যাক নামের একজনকে দেখতে পাই। সে প্রথমে ট্রাক চালাতো, কিন্তু তার ভাইয়ের মৃত্যুর পর সে এখন কাঠমিস্ত্রির কাজ করে। জ্যাক একটা রেস্টুরেন্টে কিছু মেরামতের কাজ করছিল। তখন ওই রেস্টুরেন্টে কাজ করা ক্লেয়ার নাম করে একটা মেয়ে তাকে অনেক মনোযোগের সঙ্গে অনেকক্ষণ ধরে দেখতে থাকে। জ্যাক সেই সকাল থেকে কাজ করছে, তাই ক্লেয়ার ভাবছিল যে তাকে এক কাপ কফি দেওয়া যায়। ঠিক তখনই ওখানে ডেভিড নামের একজন লোক আসে। সে আবার এখানকার অনেক নামকরা একজন ডাক্তার। আর ক্লেয়ার যখন জ্যাকের জন্য কফি নিয়ে আসছিল, তখন সে তার হাত থেকে কফিটা নিয়ে যায় আর ক্লেয়ারকে বলে যে, তুমি কি আমার সঙ্গে কোথাও ডেটে যাবে? ক্লেয়ার তাকে সরাসরি না বলে দেয়। অবশ্য এর আগে সে আরও 9 থেকে 10 বারই তাকে না করেছে, কিন্তু তাও ডেভিড বারবারই তাকে একই কথা জিজ্ঞেস করে। তো এরপর ডেভিড যখন সেখান থেকে একটু মন খারাপ করে চলে যায়, তখন ক্লেয়ার এসে জ্যাককে সরি বলে যে ওই কফিটা আমি তোমার জন্য নিয়ে এসেছিলাম, কি আর করার, ও তো চলে গেছে। যদি ক্ষুধা লাগে তাহলে চলে এসো। জ্যাকেরও তো প্রচন্ড ক্ষুধা লেগেছিল, তাই সে তখন খাবার খেতে রেস্টুরেন্টের ভিতরে চলে আসে। ভিতরে জ্যাকের সঙ্গে এডনা নামের এক বয়স্ক মহিলার সঙ্গে পরিচয় হয়। সে রেস্টুরেন্টে এসে সবসময় 2জন মানুষের জন্য খাবার অর্ডার করত, সে আর তার স্বামী। এডনা আসলে ওই লোকটার ওয়াইফ, যাকে আলাস্কার ওই নদীতে একটা ড্রাগন মেরে ফেলেছে। এডনা এখনো তার স্বামীর মৃত্যুর শোকটা কাটিয়ে উঠতে পারেনি। এরপর ক্লেয়ারও জানতে পারে যে জ্যাকও তার ভাইয়ের মৃত্যুটা এখনো মেনে নিতে পারেনি, সেজন্যই তার সব সময়ের জন্য মন খারাপ থাকে। তখন ক্লেয়ার তাকে সান্ত্বনা দিয়ে বলে যে তোমার ভাই যেখানেই আছে অনেক ভালো আছে। জ্যাক তখন ক্লেয়ারকে কিছু না বলেই কফি খেয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাড়িতে চলে আসে। এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা একটা রিটায়ার্ড কর্নেলকে দেখতে পাই, যে তার বাড়ির পোষা কুকুরটাকে খাবার দিচ্ছিল। ঠিক তখনই দেখা যায় আকাশ থেকে একটা বড় হরিণের মাথা তার গার্ডেনের মধ্যে এসে পড়ে। আর এই খবরটা দ্রুত সব জায়গায় ছড়িয়ে পড়ে, এমনকি রেডিওতে বলা হচ্ছিল। প্রথমে তো সবাই মনে করছিল কোনো দুষ্টু বাচ্চা হয়তো বা কর্নেলের সঙ্গে মজা করছে, তাই জ্যাক যখন এই খবরটা শোনে সে খুব একটা পাত্তা দেয় না। কিছুক্ষণ পরেই ডক্টর ডেভিড আসে জ্যাকের বাড়িতে। সে জ্যাকের কাটা জায়গাটায় ওষুধ লাগিয়ে দেয়। আসলে তো এটা ছিল একটা বাহানা। ডেভিড আসলে এখানে জানতে এসেছে জ্যাক ক্লেয়ারকে পছন্দ করে কিনা। জ্যাক তখন ডেভিডকে বলে, তুমি ভুল করছো। যখনই আমি আমার ভাইয়ের ইন্স্যুরেন্সের টাকাটা পেয়ে যাব, তখনই আমি শহর ছেড়ে চলে যাব। এটা শুনেই তো ডেভিড কেমন যেন হাফ ছেড়ে বাঁচে। এরপর ডেভিড তো খুশি মনেই জ্যাকের ওখান থেকে চলে আসে আর মাঝ রাস্তায় গাড়িটা থামিয়ে একটু প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য জঙ্গলের মধ্যে চলে যায়। ঠিক তখনই সে কোনো একটা জন্তুর গর্জনের আওয়াজ শুনতে পায় আর উপর দিক তাকাতেই দেখতে পায় সেই ড্রাগনটাকে। এরপর ড্রাগনটা এসে সোজা ডেভিডের উপর হামলা করে দেয়। ডেভিড তো কিছুই বুঝতে পারছিল না এত বড় একটা ভয়ঙ্কর প্রাণী কোত্থেকে আসতো। সে দ্রুত জঙ্গলে একটা গাছের পিছনে লুকিয়ে পড়ে আর এরপর যখন দেখতে পায় ড্রাগনটা সেখান থেকে চলে গিয়েছে, সে ছুটে গিয়ে তার গাড়িতে বসে। কিন্তু গাড়িটা যেই না স্টার্ট দিতে যায়, তখনই আবার ড্রাগনটা সেখানে চলে আসে। এইবার আর ডেভিড তার থেকে পালাতে পারে না।
এর পরের দিন আমরা হ্যাশ নামের একজন লোককে দেখতে পাই, যে তার বন্দুকটা নিয়ে জঙ্গলে শিকার করতে এসেছে। জঙ্গলের ভেতর মাটিতে সে একটা অদ্ভুত প্রাণীর পায়ের ছাপ দেখতে পায়, যা সে আগে কখনো দেখেনি। কিন্তু একটু সামনে এগোতেই ড্রাগনটা হ্যাশের কাছে চলে আসে। হ্যাশ তো ড্রাগনটাকে দেখেই গুলি চালাতে শুরু করে, কিন্তু ড্রাগনের কিছুই হয় না। ওই জঙ্গলের পাশেই ছিল পুলিশ স্টেশন, তাই তার বন্দুকের আওয়াজ তখন ড্যাশ নামের একজন পুলিশ ইন্সপেক্টর শুনতে পায়। সে তখন ওখানে জ্যাকের সঙ্গে কথা বলছিল। তারা তো ওই গুলির আওয়াজটা পেয়ে জঙ্গলের দিকে ছুটে যায়। তখন সেখানে তারা হ্যাশকে দেখতে পায়, যে প্রচন্ড ভয় পেয়ে হাঁপিয়ে বসে আছে। হ্যাশ তাদেরকে জানায়, আমি এখানে অনেক বড় একটা জন্তু দেখতে পেয়েছি, যা আমি আগে কখনো এই জঙ্গলে দেখিনি। অনেক কষ্টে আমি ওর থেকে আমার জীবন বাঁচিয়েছি। তবে পুলিশের তো তার কথা বিশ্বাস হয় না, কারণ এখানে সে প্রায় অনেক বছর ধরেই আছে, কিন্তু এরকম কিছুই দেখেনি। তাই সে হ্যাশকে বলে যে, তুমি পুলিশ স্টেশনে যেয়ে একটা ডায়েরি লিখিয়ে নাও। ওখান থেকে ফিরে আসার সময় জ্যাক ওই জঙ্গলের মধ্যে একজনের হাত দেখতে পায়, যার শার্টের কালার আর ঘড়ি একদম ডক্টর ডেভিডের সঙ্গে হুবহু মিলে যায়, কারণ ডেভিড তো কালকে এই পোশাক পরে তার সঙ্গে দেখা করতে এসেছিল। এদিকে ইন্সপেক্টর তো কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। আর এদিকে হ্যাশ তো বারবার বলে যাচ্ছে, আমি বলছি না ওই মনস্টারটি কিন্তু অনেক ভয়ঙ্কর, ও কিন্তু আমাদের সবাইকে মেরে ফেলবে। এরপরই তো সেই পুলিশ ইন্সপেক্টর সবাইকে নিয়ে রেস্টুরেন্টে একটা মিটিং ডাকে, আর সবাইকে জানিয়ে দেয় যে একটা অজানা জন্তু শহরের সবার উপর হামলা করছে। তাই আপনারা সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, একা একা বাইরে বের হবার চেষ্টা করবেন না, যতদূর পারবেন ঘরের ভেতরেই থাকবেন। তখন অন্য একজন মহিলা পুলিশ অফিসার সুজি ডেভিডের ওই কাটা হাতটা নিয়ে আসে, যেটা দেখে তো সেখানে থাকা সবাই পুরো শকড হয়ে যায়। তখন ওই অফিসার বলে যে, আমি এই জন্য কাউকে জঙ্গলে একা যেতে নিষেধ করেছি। তাদের এই শহরে প্রতি বছরই একটা উৎসব হয়। তখন সেখানে থাকা সবাই অফিসারকে জিজ্ঞেস করে যে, তাহলে ওই উৎসবে এখন আমরা কি করব? জ্যাক তখন বলে যে, তোমরা কি পাগল হয়ে গিয়েছো? সিচুয়েশন বুঝছো না? অলরেডি একজনের কাটা হাত আমরা পেয়েছি, কিছুদিন পরে তোমরা তোমাদের প্রোগ্রাম করো। কিন্তু ওই পুলিশ অফিসার তখন বলে যে, একজন বাইরের লোক তো আমাদের প্রোগ্রাম সম্বন্ধে কিচ্ছু জানে না। ওই উৎসবটা হবে, তবে সাবধানে করব। অফিসার আসলে ইচ্ছে করে কথাটা বলেছে, যাতে সবার মাঝখানে আতঙ্কটা একটু কম ছড়ায়। মিটিং শেষ হবার পর ওই অফিসারের কাছে একটা কল আসে। থমাস নাম করে একজন লোক বলছিল, আমার ফার্মের ওপর আক্রমণ হয়েছে। এটা শুনেই তো অফিসার দ্রুত তার গাড়ি নিয়ে ওই ফার্মের উদ্দেশ্যে রওনা হয়। আর অন্যদিকে সেই কর্নেল তো এখনো ওটা খোঁজারই চেষ্টা করছে, আর বাগানের মধ্যে ওই কাটা হরিণের মাথাটাকে ছুঁড়ে মেরেছিল। ওই সময় সে দূরবীন দিয়ে আকাশে অনেক বড় একটা ড্রাগনকে উড়তে দেখে। তাই দ্রুত এই খবরটা পুলিশকে জানানোর জন্য সে তার গাড়ি নিয়ে বের হয়ে পড়ে, কিন্তু রাস্তায় সেই ড্রাগনটা হঠাৎ করে তার গাড়ির সামনে চলে আসে। এটা দেখে তো কর্নেল দ্রুত বন্দুক নিয়ে এসে ড্রাগনের উপর গুলি করে, কিন্তু একটা গুলিও ড্রাগনের গায়ে লাগে না। তবে এরকম পরপর গুলি করার কারণে তো ড্রাগনটা ওখান থেকে চলে যায়। এরপর সে দ্রুত ওখান থেকে পুলিশ স্টেশনে যায়, আর ডেপুটি সুজিকে সব কিছু খুলে বলে। সে বলে যে, আমার মনে হয় কোনো এলিয়েন আমাদের এই পৃথিবীতে এসে আক্রমণ করেছে। সুজির তখন মনে হচ্ছিল যে কর্নেল বোধহয় পাগল হয়ে গিয়েছে। এলিয়েন আবার কোত্থেকে আসবে? সে কর্নেলকে বুঝিয়ে তার বাড়ি ফিরে যেতে বলে। তবে সুজিত তাও চিন্তা করছিল এই খবরটা ইন্সপেক্টরকে জানিয়ে রাখাই ভালো। কিন্তু এদিকে তো পুলিশ অফিসার সেই ফার্মের কাছে চলে এসেছে, তাই সে সুজির কলটা ধরতে পারে না। ফার্মের মধ্যে ঢুকেই তো সে বারবার থমাস থমাস বলে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া পাচ্ছিল না। আর এরপরে সে নিচে থাকা রক্তের উপর দিয়ে হাঁটতে গিয়ে স্লিপ করে পড়ে যায়। পাশে তাকাতেই সে দেখতে পায় থমাসের মৃতদেহ। আর এত বিভৎস অবস্থা দেখে তো অফিসার নিজেকে কন্ট্রোল করতে না পেরে ওখানেই বেহুশ হয়ে পড়ে। এদিকে সেই কর্নেল তো দৌড়াতে দৌড়াতে এসে রেডিও স্টেশনের হ্যাম্পটনের কাছে চলে আসে। এই মেয়েটাই আসলে রেডিও স্টেশনে বসে সমস্ত অ্যানাউন্সমেন্ট করে। কর্নেল হাঁপাতে হাঁপাতে তাকে বলে, আমার উদ্দেশ্যে একটা ইমার্জেন্সি ঘোষণা করো। আমাদের এই শহরে একটা ভয়ঙ্কর মনস্টার এসেছে। কিন্তু হ্যাম্পটন তাকে সরাসরি মানা করে দেয়, কারণ এরকম কোনো কিছু অ্যানাউন্স করতে গেলে তাকে আগে সরকারের কাছ থেকে পারমিশন নিতে হবে। এটা শুনে কর্নেলের অনেক রাগ হয়ে যায়। এরপর সে ওখান থেকে দ্রুত দৌড়ে আসে তার বন্ধু ফার্লির কাছে। সে তখন ওখানে তাদের ফেস্টিভ্যালের জন্য খাবার বানাচ্ছিল।
কিন্তু সেও কর্নেলের বলা একটা কথাও বিশ্বাস করে না। তবে একটু পরেই সবাই কর্নেলের কথা বিশ্বাস করে, কারণ ওই ড্রাগনটা সরাসরি এবার রেডিও স্টেশনের ওপরে এসে পড়ে। ড্রাগনকে দেখা মাত্রই তো হ্যাম্পটন এবার দ্রুত সাহায্যের জন্য রেডিওতে ঘোষণা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু ড্রাগন সেখানে এসে প্রথমে বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করে দেয়, আর সঙ্গে সঙ্গে সেখানে পুরো রেডিও সিস্টেমটাই বন্ধ হয়ে যায়। অন্যদিকে থমাসের সেই ফার্মে অফিসারের জ্ঞান ফিরে এসেছে, আর দ্রুত ফোন বের করে সে সুজিকে বলে যে সবাইকে বলো যার যার বাড়িতে ফিরে যেতে। সুজি তখন অফিসারের কথা শুনে মাইক্রোফোনে অ্যানাউন্স করে দেয়, কিন্তু সুজির কপালটা আসলেই অনেক খারাপ, কারণ ঠিক ওই সময় উপর থেকে ড্রাগনটা এসে তাকেই হামলা করে। সবাই তো এবার নিজের চোখের সামনে ড্রাগনকে দেখে দ্রুত যে যার মতো করে পালাতে শুরু করে। পুরো শহরে এখন আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্লেয়ার আর জ্যাক তো রেস্টুরেন্টের মধ্যে চলে যায়। তারা ভেতর থেকে দেখছিল ড্রাগনটা বাইরে ঘোরাফেরা করছে। কিছুক্ষণের মধ্যে ওই ড্রাগনটা রেস্টুরেন্টের দরজাটা ভেঙে ফেলে। এটা দেখে তো সবাই টেবিলের নিচে লুকিয়ে পড়ে। তবে কিছুক্ষণ পরে ড্রাগনটা রেস্টুরেন্টের মধ্যে না ঢুকে সেখান থেকে উড়ে চলে যায়। এরপর হ্যাম্পটনও সেখানে চলে আসে আর সবাইকে বলে যে বাইরে ওই জন্তুটা যাকে পাচ্ছে তাকেই খেয়ে ফেলছে। তখন ক্লেয়ার বলে যে আমার মনে হয় এটা একটা ড্রাগন, যা আমরা বইতে পড়েছিলাম। কিন্তু তার কথা শুনে হ্যাম্পটন বলে যে তুমি কি পাগল হয়ে গিয়েছো, ড্রাগন কোত্থেকে আসবে? তবে হ্যাশ তখন বলে যে পুরনো সব গল্পে এমন ড্রাগনের কথা উল্লেখ আছে যার নাম ভিয়ার্ন। তার প্রচন্ড ক্ষুধা, কিন্তু গল্পে বলা কাহিনী অনুযায়ী এই ড্রাগনটা প্রথমে সব খারাপ লোকদেরকে খেত, কিন্তু এরপরে তার ক্ষুধা এতটা বেশি বেড়ে গিয়েছিল, পরে একদিন যখন সে দেবতাদের রাজা উডেনের উপর আক্রমণ করে তখন উডেন তাকে অভিশাপ দিয়ে বরফের একটা পাহাড়ের মধ্যে বন্দি করে রাখে। এখন যেহেতু সব জায়গায় বরফ পড়তে শুরু করেছে, আমার মনে হয় ভিয়ার্ন এই কারণে আবার বরফের নিচ থেকে উঠে এসেছে। ক্লেয়ার তখন হ্যাশকে জিজ্ঞেস করে তুমি এত কাহিনী কোত্থেকে জানলে? তখন হ্যাশ বলে যে আমার পরিবার নরওয়ে থেকে এখানে এসেছিল, আর তোমাদের আমি যে কাহিনীটা বললাম এটা আমাদের ওখানকার। আমি ছোটবেলায় যখন আমার বাবার সঙ্গে মাছ ধরতে যেতাম তখন সে বলতো বরফ যেভাবে গলছে ওই ড্রাগনটা আবারও না বেরিয়ে আসে। তাই আমার পুরোপুরি বিশ্বাস এই ড্রাগনটা সেই ভিয়ার্নি হবে। তখন জ্যাক তার কাছে জিজ্ঞেস করে যে তোমার বাবা কি তোমাকে এটা কখনো বলেছিল যে এই ড্রাগনটাকে কিভাবে মারা যায়? হ্যাশ তখন বলে যে দেখো, মারার উপায় তো আমি জানি না, তবে নরওয়ের লোকেরা মানুষদেরকে বলে দিত এইসব প্রাণীদেরকে শান্ত করার জন্য, তবে এখনকার দিনে তো এইসব করা ইম্পসিবল। তখন জ্যাক বলে যে আগে আমাদেরকে পুলিশ অফিসারকে খুঁজে বের করতে হবে, হয়তোবা সে আমাদের কোনো সাহায্য করতে পারে। তখন ক্লেয়ার বলে যে তুমি একা যাবে কেন, আমিও তোমার সঙ্গে যাব। তারা দুইজন যখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে তখনই দেখতে পায় সে ড্রাগনটার উপর দিয়ে উড়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। তখন জ্যাক বলে যে আমিও ড্রাগনের পিছু পিছু গিয়ে দেখবো সে কোথায় থাকে। এদিকে অন্য রোডে তো কর্নেল সে ড্রাগনটাকে খুঁজে যাচ্ছে। তখন সে রাস্তার মাঝখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি দেখতে পায়। এই গাড়িতে কেউ ছিল না, কিন্তু ভেতরে বাইরে আছে রক্তের দাগ। আর একটু সামনে এগোতেই সে দেখতে পায় ওখানে আরো অনেকগুলো গাড়ি ভাঙাচোরা অবস্থায় আছে। দেখে মনে হচ্ছে ওখানে কোনো বড়সড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এখানে একটা লোকও নেই। এদিকে ওই রেস্টুরেন্টে বসেই হ্যাম্পটন আবারও রেডিও চালানোর চেষ্টা করছিল, কিন্তু সিস্টেম তো এখন পুরোপুরি বন্ধ। সে বারবার চেষ্টা করেও কোনো সংযোগ পাচ্ছিল না। কিছুক্ষণ পরে পুলিশ অফিসারটা গাড়িটা নিয়ে শহরে প্রবেশ করে, কিন্তু সব জায়গায় জিনিসপত্র ভাঙাচোরা অবস্থায় দেখে তার তো অনেক টেনশন হতে শুরু করে। তখন সে সুজির মাইক্রোফোনটার কাছে অনেক পরিমাণ রক্ত দেখতে পায়। ঠিক তখনই উপরে তাকাতে দেখতে পায় ড্রাগনটা তার দিকে ধেয়ে আসছে। হ্যাশ তখন ভেতর থেকে তাকে দেখে বলে যে দ্রুত রেস্টুরেন্টের মধ্যে চলে এসো, কিন্তু অফিসার রেস্টুরেন্টে যাওয়ার আগেই ড্রাগনটা তাকে এসে উঠিয়ে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জ্যাক তো ক্লেয়ারকে নিয়ে সেই জঙ্গলের মধ্যে চলে গিয়েছে যেখান থেকে সে ড্রাগনকে বের হতে দেখেছিল। সে ক্লেয়ারকে একটা বন্দুক দিয়ে বলে যে গাড়িতেই থাকো, আমি একটু ভেতরে গিয়ে দেখে আসি। এরপর সে সামনে এগোতেই দেখতে পায় সেখানে ড্রাগন একটা বাসার মতো বানিয়ে ফেলেছে। আশেপাশে সব ভাঙা জিনিসপত্র দিয়ে সে ওখানে পুরো স্তূপের মতো করে ফেলেছে। এদিকে ক্লেয়ার তো গাড়িতে বসে জ্যাকের জন্য অপেক্ষা করছিল, কিন্তু ঠিক তখনই সে জানালার বাইরে ওই ড্রাগনটাকে দেখতে পায়। সে তো ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ড্রাগন তখন গাড়ির জানালাটা ভেঙে ফেলে।
ক্লেয়ার তখন সাহস করে চোখ বন্ধ করে ওই ড্রাগনটাকে দেখে গুলি চালাতে থাকে। জ্যাক তো গুলির আওয়াজ শুনে জঙ্গল থেকে দ্রুত ক্লেয়ারের কাছে চলে আসে, কিন্তু সেখানে আসার পর সে দেখতে পায় ক্লেয়ার সেখানে নেই আর ড্রাগনও কোথাও নেই। জ্যাক তো অনেক ভয় পাচ্ছিল আর ভাবছিল যে ক্লেয়ারকে বোধহয় ড্রাগনটা মেরে ফেলেছে, কিন্তু একটু পরেই ক্লেয়ার জঙ্গলের ভেতর থেকে এসে তাকে জড়িয়ে ধরে। সে অনেক কষ্টে আজকে ড্রাগনের হাত থেকে বেঁচেছে। কিছুক্ষণের মধ্যে দেখা যায় কর্নেলও সেই বন্দুকের আওয়াজটা পেয়ে জঙ্গলের দিকে এসেছে। সে তাদেরকে বলে যে রাস্তায় অনেকগুলো গাড়ি একদম ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। আমার মনে হচ্ছে ড্রাগনটা চাচ্ছে সব মানুষরা এই শহরেই থাকুক, যাতে করে তার খাবারের অভাব না হয়। এখন আমাদের বাঁচতে হলে ড্রাগনকে মারা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু কর্নেল তো খুব ভালো করেই বুঝতে পারছিল তার একার পক্ষে এটা কোনোভাবেই সম্ভব নয়। তারা তিনজন তখন দ্রুত জঙ্গল থেকে শহরের দিকে চলে আসে আর জ্যাক গাড়িতে বসে হ্যাম্পটনের সঙ্গে কন্ট্যাক্ট করে বলে যেভাবেই হোক পুলিশ অফিসারকে সবটা জানাও, এখন আমাদের তার সাহায্যের খুবই দরকার। তখন হ্যাম্পটন তাকে জানায় যে পুলিশ অফিসারকে অলরেডি ড্রাগন মেরে ফেলেছে। এটা শুনেই তো জ্যাকের মাথায় কেমন যেন আকাশ ভেঙে পড়ে। এখন তারা কি করবে? তাই প্রথমেই তারা দ্রুত ওই রেস্টুরেন্টে চলে আসে, যেখানে সবাই এক জায়গায় ছিল। সবাই মিলে আলোচনা করছিল এখনই ড্রাগনটাকে কিভাবে মারা যায়, কারণ তাদের কাছে ওরকম কোনো অস্ত্র নেই। এখন যেভাবেই হোক বাইরের কারোর সঙ্গে তাদেরকে যোগাযোগ করতে হবে, কিন্তু সমস্যা হলো এখানে কোনো নেটওয়ার্ক কাজ করছে না, মানে এই শহরের বাইরে তারা কারোর সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ঠিক তখনই হ্যাম্পটনের মনে পড়ে যে তার রেডিও স্টেশনে একটা ছোট্ট রেডিও আছে, তবে ওর অ্যান্টেনাটা অনেক বেশি শক্তিশালী হওয়া প্রয়োজন, তা না হলে সিগন্যাল বাইরে যাবে না আর তারা কন্ট্যাক্টও করতে পারবে না। এটা শুনে সেখানে থাকা একজন বলে যে পাশের একটা দোকানেই শক্তিশালী অ্যান্টেনা পেয়ে যাবে। তাই জ্যাক আর হ্যাম্পটন তো দ্রুত ওই শপের দিকে চলে যায়, যাতে করে যেভাবেই হোক অ্যান্টেনা নিয়ে রেডিওটাকে কানেক্ট করতে পারে। যাওয়ার পথে তারা পুলিশ অফিসারের গাড়িটাকে দেখতে পায় আর সেখান থেকে প্রয়োজনীয় গুলি আর কিছু অস্ত্র নিয়ে নেয়। এরপর তারা ওইগুলো কর্নেলকে দিয়ে দেয়, যাতে করে যারা এখানে বেঁচে আছে সবাইকে একটা করে বন্দুক দিতে পারে। এরপর তারা দুইজন ওই দোকানে গিয়ে উপর থেকে অ্যান্টেনাটা খোলার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই এইদিকে ড্রাগনটা আসতে থাকে। জ্যাক তো অ্যান্টেনাটা প্রায় খুলেই ফেলছিল, কিন্তু ঠিক তখনই ড্রাগনটা অনেক কাছাকাছি চলে আসার কারণে হ্যাম্পটন তখন বন্দুক দিয়ে ড্রাগনটার দিকে গুলি করে, যাতে করে ড্রাগনটা কিছু সময়ের জন্য এদিকে আসা থেকে বিরত থাকে। কিন্তু নেটওয়ার্কের কারণে ওই সিকিউরিটি এজেন্সি থেকে তাদের কথা ঠিক মতো বুঝতে পারছিল না। সে বারবার জিজ্ঞেস করছিল যে কি হয়েছে। তখন জ্যাক চিন্তা করে এমনিতেও মানুষ প্রথমে ড্রাগনের কথা শুনলে না দেখা পর্যন্ত কেউ বিশ্বাস করবে না, তাই এইবার সে নিজেকে পুলিশ বলে পরিচয় দেয় আর বলে এখানে অনেক বড় একটা বিস্ফোরণ ঘটেছে, আমরা অনেক লোকের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না, সাহায্যের প্রয়োজন, দ্রুত কিছু সিকিউরিটি গার্ডকে এখানে পাঠাও। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো জ্যাকের এই কথা শেষ হওয়ার আগেই সিগন্যাল চলে যায়। জ্যাক এবার সবাইকে বলে যে এখন আর কোনো উপায় নেই, আমাদের এই ড্রাগনের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাই সবাই মিলে সেখানে নিজেদের হাতিয়ারগুলোকে প্রস্তুত করছিল। হ্যাশ আর ফার্লি যখন একটু তেল আনতে বাইরে যায় তখনই দেখতে পায় ওই ড্রাগনটা একটা ঘরের ওপর দাঁড়িয়ে আছে। ফার্লি তো এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় আর ড্রাগনটাও তখন তার লেজ দিয়ে ফার্লির উপর অ্যাটাক করে। জ্যাক তাকে এখন বাঁচানোর জন্য রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। এদিকে ঘটে এক আশ্চর্যের ঘটনা। তারা জঙ্গলের ড্রাগনের ওই বাসার কাছে ডাক্তার ডেভিডকে দেখতে পায়। ডেভিড কিন্তু এখনো বেঁচে আছে, মানে ড্রাগন শুধুমাত্র তার একটা হাত ছিঁড়ে ফেলেছিল। এরপর সে যখন একটু উঠে দাঁড়ায় তখন সেখানে ড্রাগনের টিম দেখতে পায়, কিন্তু এরপর সে কিছু করে ওঠার আগে ড্রাগন ওখানে চলে আসে আর ডেভিডকে নিজের মুখে করে শহরের মধ্যে নিয়ে আসে। অন্যদিকে ড্রাগন সেখান থেকে চলে যাওয়ার কারণে ক্লেয়ার আর জ্যাক মিলে একটু কফি খাচ্ছিল। তারা তখন একটু রিল্যাক্সে ছিল, কিন্তু তখনই হ্যাশ তাদেরকে বলে যে ড্রাগন দেখি আবারও ফিরে এসেছে। তখন সবাই বাইরে তাকাতেই দেখতে পায় ওই ড্রাগনটা ডেভিডকে এখানে ফেলে দিয়ে গিয়েছে। সবাই বুঝতে পারছিল এটা ছিল ড্রাগনটার একটা প্ল্যান,
যাতে করে তারা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে ডেভিডকে বাঁচাতে আসে। কিন্তু শত হলেও তো এখন ডেভিডের জীবনটাকে বাঁচাতে হবে, তাকে তো আর এভাবে পড়ে থাকতে দেওয়া যায় না। তাই জ্যাক তখন সাহস করে বাইরে বেরিয়ে আসে ডেভিডকে বাঁচানোর জন্য। ড্রাগনটা তো জ্যাককে দেখা মাত্রই তার উপর হামলা করতে যায়, তবে জ্যাকও তখন সেখানে গুলি চালাতে শুরু করে। রেস্টুরেন্টের ভেতর থেকে তখন হ্যাশ আর কর্নেল লাগাতার ড্রাগনের ওপর গুলি চালাচ্ছিল। এই গুলি লাগার পরও ড্রাগন আরো বেশি তেজ নিয়ে তাদের দিকে এগিয়ে আসছিল। তখন ফার্লি বাইরে বেরিয়ে এসে ড্রাগনটার নজর তার দিকে নিয়ে যায়, আর এই সুযোগেই জ্যাক ডেভিডকে ভেতরে নিয়ে আসে। কিন্তু সমস্যা হলো ড্রাগন এবার ফার্লিকে তার সঙ্গে করে নিয়ে যায়। এটা দেখে ওখানে থাকা সবার অনেক মন খারাপ হয়ে যায় যে তারা তাদের আরেকজন সঙ্গীকে হারালো। কিছুক্ষণ পরেই দেখা যায় রেডিওতে অথরিটির মেসেজ এসেছে, এখানে নাকি একটা রেস্কিউ হেলিকপ্টার পাঠানো হচ্ছে। কিন্তু যখনই হেলিকপ্টারটা শহরের কাছে চলে আসে, এটার শব্দ দূষণের কারণে ড্রাগনটাও চলে আসে আর হেলিকপ্টারটার উপর হামলা করে পাইলটটাকে মেরে ফেলে, সঙ্গে হেলিকপ্টারটাকে পুরো নষ্ট করে ফেলে। অন্যদিকে ক্লেয়ার তখন সবাইকে ডেভিডের কাছে নিয়ে আসে, কারণ তার অবস্থা প্রচন্ড শোচনীয়, যে কোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে। তখন ডেভিড সবাইকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে বলে যে ওই জঙ্গলের মধ্যে কিন্তু ড্রাগনের 3টা ডিম আছে। তখন জ্যাক তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে জঙ্গলে যাব আর ড্রাগন আর তার ডিমকে একসাথে ধ্বংস করব। এরপর তারা সবাই মিলে একসাথে বন্দুক নিয়ে জঙ্গলে চলে আসে। কিন্তু ওখানে এসে তারা একটা জেনারেটর দেখতে পায়। এটা দেখে তাদের মাথায় একটা আইডিয়া চলে আসে, কারণ এই জেনারেটর ব্যবহার করে তারা ড্রাগন সহ তার ডিমকেও নষ্ট করতে পারবে। হ্যাম্পটন প্রথমে অনেক কষ্ট করে জেনারেটরটাকে চালু করে, সবাই যে যার পজিশনেই আছে। কিন্তু ঠিক তখনই ড্রাগন ওখানে চলে আসে আর বাকিরা মিলে তো ড্রাগনের উপর লাগাতার গুলি চালিয়ে যাচ্ছে। হ্যাম্পটন তখন ওই জেনারেটর দিয়ে ড্রাগনের ডিমগুলোকে নষ্ট করার চেষ্টা করে, কিন্তু ওই সময় দেখা যায় ড্রাগন উল্টো সেখানে হ্যাশকে মেরে চলে যায়। নিজের সব থেকে কাছের বন্ধুকে এভাবে মরে যেতে দেখে কর্নেল অনেকটা ভেঙে পড়ে, আর তাই রাগ করে এবার সে ড্রাগনের ডিমগুলোর ওপর লাগাতার গুলি চালাতে থাকে। তখন জ্যাক তাকে আটকে দিয়ে বলে যে এই ডিমগুলো কিন্তু আমাদের কাজে লাগবে, কারণ এগুলোর জন্য হলেও ড্রাগন এখানে আবারও আসবে। এরপর তারা সবাই যখন ওখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে আসে, তখন রাস্তায় তারা আরো অনেক অ্যাক্সিডেন্ট করা গাড়ি দেখতে পায়, এমনকি রাস্তার মাঝ বরাবর একটা ট্রাকও দাঁড়িয়ে আছে। তখন জ্যাকের মাথায় আইডিয়া আসে যে এই ট্রাকটাকে ব্যবহার করে তারা ড্রাগনটাকে আটকাতে পারবে। তখন সে বাকি সবাইকে বলে যে আমি একাই এই কাজ করব, তোমরা সবাই ফিরে যাও, আমি তোমাদেরকে আর কোনো বিপদে ফেলতে চাই না। এরপরেই জ্যাক সেই 3টা ডিমকে ট্রাকে তুলে নেয় আর ফুল স্পিডে ট্রাকটাকে সামনের দিকে চালাতে থাকে। সে ড্রাগনটাকে এদিকে আনার জন্য রাস্তা দিয়ে বারবার হর্ন বাজাতে বাজাতে যায়, আর জ্যাকের এই প্ল্যানটা কাজ করে। ড্রাগন তখন অনেক জোরে ট্রাকের উপর হামলা করে, আর জ্যাক ঠিক ওই সময় ট্রাকের ব্রেক চেপে দেয়, যার কারণে ড্রাগনটা তো ওখানে বেশ বাজেভাবে আহত হয়। কিন্তু তাও এই ড্রাগনটা জ্যাকের পিছু ছাড়ে না, সে আবারও ট্রাকের সামনে এসে অ্যাটাক করে। আর এইবার জ্যাক তার মোক্ষম চালটা চালে, সে সামনে একটা পাহাড়কে দেখে, ট্রাকটাকে ওইদিকে চালিয়ে নেয় আর সময় বুঝে নিজে ট্রাক থেকে লাফিয়ে পড়ে। তখনই দেখা যায় ওই ট্রাকটা ড্রাগন আর তার ডিম সহ ওই পাহাড় থেকে অনেকটা নিচে খাদের মধ্যে পড়ে যায়। নিচে পড়ার সঙ্গে সঙ্গেই তো পেট্রোল ট্যাঙ্ক ভেঙে সেখানে পুরো আগুন ধরে যায়। অবশেষে এইবার এত চেষ্টার পরে ওই ড্রাগন আর তার ডিমগুলো সেই সঙ্গে ধ্বংস হয়ে যায়। এদিকে শহরের মধ্যে তো সবাই গডের কাছে বারবার জ্যাকের ফিরে আসার প্রে করছিল। কিছুক্ষণ পর যখন জ্যাক ফিরে আসে, তখন সবাই তো তাকে দেখে বাইরে বেরিয়ে আসে, আর জ্যাক তাদেরকে বলে যে টেনশনের কোনো কারণ নেই, মামলা খতম। গল্পের শেষে আমরা দেখতে পাই জ্যাক সিদ্ধান্ত নিয়েছে সেই শহর ছেড়ে কোথাও যাবে না। এতদিনে সে ক্লেয়ারকে অনেক ভালোবেসে ফেলেছে, তাই এখন থেকে সে ক্লেয়ারের সঙ্গে শহরেই থাকবে।